আজকে আমরা শুরু করব বিল অ্যান্ড অ্যাক্ট থেকে। ঠিক আছে, যতটা সম্ভব সব আজকে মানে শেষ করার চেষ্টা করবো। আর কালকে আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা শেষ হয়ে যাবে এবং তার সাথে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স মানে ইকোনমির সাথে রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা কালকে ডিসকাস করবো। ঠিক আছে, কালকে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাসটা শেষ হবে, সাথে সাথে ইকোনমি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো মানে ইকোনমি থেকে যা কোশ্চেন আসে ডব্লিউবিসিএস এ এখনকার যা আসছে লাস্ট 2-3 বছর যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে যে ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ইকোনমিক কোশ্চেন গুলো আসছে। তো সেটা নিয়ে আমরা কালকে ডিসকাস করবো। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখি আমরা কতদূর করতে পারি। প্রথমে আমরা আলোচনা করবো বিল অ্যান্ড অ্যাক্ট নিয়ে। প্রথমে আসছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য নিউ রুলস নোটিফাইড আন্ডার দ্য ইন্স্যুরেন্স অ্যাক্ট। ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে একটা নতুন রুল করা হয়েছে। বলছে ইন্ডিয়ান প্রমোটার্স অফ ইন্স্যুরেন্স জয়েন্ট ভেঞ্চার্স উইথ ফরেন পার্টনার্স উইল নো লঙ্গার বি এবল টু নমিনেট a majority of the board members. This follows recent amendments. কি কি রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে? দ্যাট ইনক্রিজ দ্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট লিমিট in the insurance sector from 49% to 74%. এই কোশ্চেনটা অনেকবার এসছে যে ইন্স্যুরেন্স সেক্টরে বা কোন সেক্টরে কত পার্সেন্ট ফরেন ইনভেস্টমেন্ট করা যায়। তো রিসেন্টলি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্স্যুরেন্স অ্যাক্টে কি করা হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর বলতে লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স ইত্যাদি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 49% আগে বিদেশি বিনিয়োগ করা যেত, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ছিল 49% অব্দি পারমিসিবল ছিল। বর্তমানে সেটা বাড়িয়ে 74% করা হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। তাহলে 74% অব্দি এখন বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরে করা যাবে। However, a majority of board members and key management personnel must be resident Indian citizens. কিন্তু বলছে যে 74% বিদেশি বিনিয়োগ হতে পারে, মানে বিদেশিরা 74% অব্দি মালিক হতে পারে কোম্পানিটার। কিন্তু কোম্পানির সেই ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজমেন্ট পার্সোনেল, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে যে কর্মচারীরা থাকবে এবং বোর্ড মেম্বার যারা থাকবে, তাদেরকে বলছে মেজরিটি পোর্শনটা থাকতে হবে ভারতবর্ষের সিটিজেন, মানে মেজরিটি থাকবে সেখানে ভারতবর্ষের সিটিজেনদের। যারা ম্যানেজমেন্টে এবং বোর্ডে থাকবে তাদের মধ্যে বেশিরভাগ লোক ভারত হতে হবে। ইন এডিশন, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য থ্রি হাইয়েস্ট পজিশন, কি কি, চেয়ারপারসন অফ দ্য বোর্ড, দ্য এমডি, সিইও মাস্ট বি রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং তার সাথে সাথে শুধুমাত্র যে ম্যানেজমেন্টে এবং বোর্ডে ভারতবর্ষ মানে ভারতীয় নাগরিক মেজরিটি থাকবে তাই নয়, তার সাথে সাথে বলছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য থ্রি হাইয়েস্ট পোস্ট, তিনটে হাইয়েস্ট পোস্ট হয়, চেয়ারপারসন বা চেয়ারম্যান, এমডি আর সিইও, এদের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। এই তিনটে পোস্টের মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে। দিস নিউ স্ট্যান্ডার্ড উইল অ্যাপ্লাই টু অল ইন্স্যুরেন্স কোম্পানিজ রিগার্ডলেস অফ শেয়ার হেল্ড বাই ফরেন পার্টনার্স, এবং সব ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে এই নিয়মগুলো লাগু হবে। Additional conditions have been imposed on the composition of the board of directors for firms in which foreign investors own more than 49% of the stock. এছাড়াও এই অ্যাডিশনাল কম্পোজ গুলো কিসের জন্য বলছে, ইম্পোজড অন দ্য কম্পোজিশন অফ দ্য বোর্ড ডিরেক্টরস ফর ফার্ম ইন হুইচ ফরেন ইনভেস্টর্স ওন মোর দ্যান 49% অফ দ্য স্টক। 49% এর বেশি যেখানে ফরেন ইনভেস্টর থাকবে এই নিয়মগুলো সেখানে লাগু হবে। তাহলে মোটামুটি আমাদের এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরে 49 থেকে বাড়িয়ে 74 করা হয়েছে, এটা পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স। 2 নম্বর বলছে যে মেজরিটি বোর্ড মেম্বার এবং ভারতীয় লোক থাকতে হবে, এবং তিনটে যে বড় বড় পোস্ট আছে চেয়ারপারসন, এমডি আর সিইও, তার মধ্যে যে কোনো একটা পোস্ট ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে 49 থেকে 74% করা হয়েছে। 2 নম্বর বলছে দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড আ বিল টু এস্টাবলিশ আ ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন। তাহলে ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন তৈরি করার জন্য কি করেছে, ইউনিয়ন ক্যাবিনেট একটা বিল অ্যাপ্রুভ করেছে। কি তৈরি করার জন্য, ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন, ডিএফআই। ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন কি, ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অর ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কোম্পানিজ organizations owned by the government or charitable institution that provide funds for low capital projects or borrowers
ক্যান নট অবটেন ফান্ডস ফ্রম দ্য কমার্শিয়াল লেন্ডার। তাহলে এই যে ডিএফআই বা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কোম্পানি, এরা কি করে? এরা হচ্ছে সেই সকল বড়োয়ারদেরকে লোন দেয় যাদেরকে সাধারণত কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিতে চায় না। যাদেরকে কমার্শিয়াল ব্যাংকগুলো যেমন এসবিআই, আইসিআইসিআই ইত্যাদি ব্যাংকগুলো যাদেরকে লোন দিতে আগ্রহী নয়, তাদের ডেভেলপমেন্টের জন্য, সেই সব কোম্পানিগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য বা সেই সব ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন লোন দিয়ে থাকে। অ্যাজ অফ ডিসেম্বর 2019, there are more than 6,000 brownfield and greenfield projects। বলছে 2019 অনুযায়ী, ডিসেম্বর অনুযায়ী প্রায় 6,000 ব্রাউনফিল্ড এবং গ্রিনফিল্ড প্রজেক্টস আছে যেগুলোর ফান্ডিং দরকার, দ্যাট রিকোয়ার ফান্ডিং। ব্রাউনফিল্ড প্রজেক্ট মানে কি? যে প্রজেক্টগুলোর, গ্রিনফিল্ড মানে হচ্ছে যে প্রজেক্টগুলো অলরেডি আছে, এক্সিস্ট, মানে নতুন করে করতে হবে। গ্রিনফিল্ড মানে কোনো একটা কোম্পানি নতুন করে ফর্ম হচ্ছে বা কোনো একটা ইন্ডাস্ট্রি নতুন করে ফর্ম হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? গ্রিনফিল্ড প্রজেক্ট। আর ব্রাউনফিল্ড প্রজেক্ট মানে কি? অলরেডি আছে একটা কোম্পানি বা একটা ইনস্টিটিউশন বা একটা ইন্ডাস্ট্রি আছে, বাট সেটা উৎপাদন হয় না, নতুন করে শুরু করতে চায় আবার। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে যে ব্রাউনফিল্ড প্রজেক্ট। তো 2019 ডিসেম্বর অনুযায়ী ভারতবর্ষে প্রায় 6,000-এর উপরে এরকম ব্রাউনফিল্ড এবং গ্রিনফিল্ড প্রজেক্ট আছে, এবং তারা ফান্ডিং এর অভাবে তারা প্রোডাকশন করতে পারছে না, তাদের ফান্ডিং দরকার, রিকোয়ার্ড ফান্ডিং। সেই জন্য গভর্নমেন্ট কিন্তু এই যে ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি করার জন্য বিলটা তৈরি করেছে। 2021-22 বাজেট প্রোভাইডস, 2021-22 সালের বাজেটে প্রোভাইডস করা হয়েছে দ্য ইনস্টিটিউশন উইথ অ্যান ইনিশিয়াল ফান্ডিং অফ 20,000 crore। তাহলে এই ইনস্টিটিউশনটা তৈরি করা হবে 20,000 কোটি টাকা ইনিশিয়াল ফান্ডিং দিয়ে ইনস্টিটিউশনটা শুরু করা হবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। 2021-22 সালে এই ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি তৈরি করার জন্য 2021-22 সালের বাজেটে 20,000 কোটির ইনিশিয়াল ফান্ডিং বরাদ্দ করা হয়েছে। 2021-22 সালের বাজেট অনুযায়ী 20,000 কোটি। কিসের জন্য? ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন তৈরি করার জন্য। ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন কাদেরকে লোন দেয়? যে সকল ইন্ডাস্ট্রি আছে যাদেরকে সাধারণত কমার্শিয়াল ব্যাংকগুলো লোন দিতে আগ্রহী নয়, তাদেরকে তাদের ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন লোন দিয়ে থাকে। ওকে, নেক্সট বলছে রাজ্যসভা পাস দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল, এমটিপি বিল বলা হয়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল। তো এই বিলটা এনাক্ট হয়েছিল 1971 সালে। মেডিকেল মানে এমটিপি বিল এনাক্ট হয় 1971 সালে। 2020 সালে কি করা হলো? এর মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো, এমটিপি বিলের মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট আনা হলো। সেই অ্যামেন্ডমেন্টটা কি আমাদের মনে রাখতে হবে। দ্য বিল ওয়াজ পাসড ইন লোকসভা ইন মার্চ 2020। অ্যামেন্ডমেন্ট বিলটা লোকসভাতে পাস হয়েছে মার্চ মাসে 2020 সালে। দ্য অরিজিনাল বিল ওয়াজ এনাক্টেড ইন 1971। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পেনাল কোড অফ 1860, পেনাল কোড অনুযায়ী, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী, আইপিসি অনুযায়ী, ভলান্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ আ ক্রিমিনাল অফেন্স। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার প্রেগনেন্সিটা মানে অ্যাভয়েড করে, প্রেগনেন্সিটা যদি টার্মিনেট করে, সেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। ইচ্ছাকৃতভাবে কেউ যদি অ্যাবর্শন করে। দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971 allows doctors with special expertise to terminate pregnancy for certain reason। এবং শুধুমাত্র ডাক্তারদের পারমিশন নিয়ে 1971 সালের আইন অনুযায়ী কিছু স্পেসিফিক এক্সপার্ট ডাক্তার যারা আছে তাদের পারমিশন নিয়ে কিন্তু টার্মিনেট করা যায়। 1971 আইন অনুযায়ী এটা নিয়ম ছিল। The bill increases the time during which abortion can be carried out। তাহলে এই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে 1971 সালের এমটিপি বিলটাতে যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, সেটা কি করেছে? যারা টাইম বলে দিয়েছে কতদিন টাইমের মধ্যে প্রেগনেন্সিটা টার্মিনেট করা যাবে। সেটা টাইমটাকে কি বলছে? ইফ দ্য প্রেগনেন্সি ইজ মোর দ্যান 24 উইকস, যদি
24 উইকস এর বেশি প্রেগনেন্সি, মানে বেশি দিন প্রেগনেন্সি থাকে, কেউ প্রেগনেন্ট হয় কোনো ওম্যান, 24 উইকস এর বেশি যদি হয়, দ্য ওম্যান নিডস টু নট ফ্রম দ্য মেডিকেল বোর্ড। তাহলে সে যদি টার্মিনেট করতে যায়, যার 24 সপ্তাহের বেশি প্রেগনেন্সি হয়ে গেছে, বাট সে তারপরে টার্মিনেট করতে চায়, অ্যাডপ্ট করতে চায়, অ্যাবর্শন করতে চায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বলছে মেডিকেল বোর্ডের পারমিশন নিতে হবে। নট মানে হচ্ছে অনুমতি, মেডিকেল একটা বোর্ডের অনুমতি নিতে হবে। দ্য বিল অ্যালাউস অ্যাবর্শন অন দ্য রেকমেন্ডেশন অফ ওয়ান ডক্টর ফর আপ টু 20 উইকস। এবং 20 সপ্তাহের মধ্যে যদি কেউ প্রেগনেন্সিটাকে টার্মিনেট করতে চায়, সেক্ষেত্রে একটা ডাক্তারের পারমিশন নিলে হবে, একটা ডাক্তারের পারমিশন নিলেই হবে 20 সপ্তাহের মধ্যে হলে। আর 24 সপ্তাহের মধ্যে হলে একটা মেডিকেল বোর্ডের পারমিশন নিতে হবে। অ্যান্ড ফর সার্টেন টাইপস অফ ওমেন, অ্যাবর্শন ক্যান বি পারফর্মড অন দ্য রেকমেন্ডেশন অফ 2 ডক্টরস ফর এ পিরিয়ড অফ 20 to 24 উইকস। তাহলে 20 থেকে 24 সপ্তাহের মধ্যে যদি কেউ অ্যাবর্শন করতে চায়, সেক্ষেত্রে দুটো ডক্টরের পারমিশন নিতে হবে। তাহলে 20 সপ্তাহের নিচে যদি হয়, একজন ডাক্তারের। 20 থেকে 24 দিনের মধ্যে যদি হয়, দুটো ডাক্তারের। আর 24 দিনের বেশি, 24 সপ্তাহের বেশি যদি হয়, সেক্ষেত্রে একটা বোর্ড, মেডিকেল মানে ডাক্তারদের একটা বোর্ডের পারমিশন নিতে হবে। এটাই বলা হচ্ছে। দ্য অপিনিয়ন অফ দ্য স্টেট লেভেল মেডিকেল বোর্ড ইজ ইম্পর্টেন্ট ফর কেসেস হোয়ার দ্য প্রেগনেন্সি ইজ টু বি টার্মিনেটেড আফটার 24 উইকস ইন দ্য ইভেন্ট অফ এ মেজর অ্যাবনর্মালিটি ইন দ্য ফিটাস। বলছে যে 24 সপ্তাহের পরে যদি অ্যাবর্শন করতে চায় কেউ, সেক্ষেত্রে স্টেট লেভেল, স্টেটের যে ডাক্তাররা আছে, সেই ডাক্তারদের বোর্ডের, মেডিকেল বোর্ডের পারমিশন নিতে হবে। ঠিক আছে? এবং সেটা কি ক্ষেত্রে করা যাবে? ইভেন্ট অফ এ মেজর অ্যাবনর্মালিটি ইন দ্য ফিটাস। এবং কোন পারপাসে করা যাবে? যদি ফিটাসের যদি কোনো একটা অ্যাবনর্মালিটি থাকে, কোনো সমস্যা থাকে, জেনেটিক্যাল প্রবলেম থাকে, বা কোনো মানে খুব ডিজিজ থাকে খুব মারাত্মক, সেক্ষেত্রে অ্যাবনর্মাল কেসেই প্রেগনেন্সিটা টার্মিনেট করা যাবে। তাহলে আমাদের টাইম পিরিয়ডটা মনে রাখতে হবে, যে অ্যামেন্ডমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? 20 সপ্তাহের নিচে প্রেগনেন্সি হয়েছে, 20 সপ্তাহের কম বয়স হলে, সেক্ষেত্রে একজন ডাক্তারের পারমিশন নিতে হবে। 20 থেকে 24 সপ্তাহের মধ্যে যদি বয়স হয়, তাহলে সেক্ষেত্রে ফিটাসের বয়স হয়, সেক্ষেত্রে কতদিন? সেক্ষেত্রে দুজন ডাক্তারের পারমিশন নিতে হবে। আর যদি 24 সপ্তাহের বেশি হয় বয়স, সেক্ষেত্রে বোর্ড অফ ডক্টরের পারমিশন নিতে হবে, এবং স্টেট লেভেল মেডিকেল বোর্ড তৈরি হবে যারা পারমিশনটা দেবে। এবং কোন ক্ষেত্রে টার্মিনেট করা যাবে? শুধুমাত্র ফিটাসের যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রেই অ্যাবর্শন করা যাবে। এটাই হচ্ছে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে এমটিপি বিল 1971 এ। অ্যামেন্ডমেন্ট হলো মার্চ 2020 তে। নেক্সট 4 বলছে, বিল ডিফাইনিং দ্য ট্রান্সফার অফ পাওয়ার্স অফ দিল্লি এলজি টু এলএস। দ্য বিল ডিফাইনিং দ্য পাওয়ার্স অফ দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লোকসভা। লোকসভাতে একটা বিল ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটার নাম হচ্ছে পাওয়ার অফ দ্য দিল্লি লেফটেন্যান্ট গভর্নর। অ্যাকর্ডিং টু দ্য বিল, এই বিলের অনুযায়ী, প্রপোজড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, দ্য গভর্নমেন্ট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি রেফার্স টু দ্য লেফটেন্যান্ট গভর্নমেন্ট অফ দিল্লি। ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি রেফার্স টু দ্য, কি বলা হচ্ছে? তাদেরকে লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি বলা হচ্ছে। ইভেন হোয়েন দ্য দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ দ্য পাওয়ার টু মেক লস, দ্য বিল গিভস লেফটেন্যান্ট গভর্নর ডিসক্রিপশন। দিল্লিতে আমরা কি জানি? দিল্লিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, তো সেখানে ল মেকার কারা? লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বাররা। তাও বলছে এই বিলের নতুন সংশোধনে কি বলতে যাচ্ছে, যে দিল্লির যে অ্যাসেম্বলি আছে, তারা যে বিল, মানে যে ল তৈরি করলো, সেই লটা এনাক্ট করতে গেলে সেখানে আবার লেফটেন্যান্ট গভর্নর, মানে সেখানে যে আমাদের যেমন প্রত্যেক স্টেটে গভর্নর থাকে, দিল্লির যে থাকে সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। তো তার পারমিশন বা তার ডিসক্রিপশন বা তার ইচ্ছা সেই বিল পাশে আছে কিনা সেটা জানতে হবে। ঠিক আছে? তার একটা ডিসক্রিপশনের জিনিস ঢুকতে দেওয়া হয়েছে, মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষমতাটা কমানো হচ্ছে। ইট অলসো সিক্স টু এনশিওর দ্যাট লেফটেন্যান্ট গভর্নর মাস্ট বি গিভেন এ সার্টেন অপরচুনিটি টু কমেন্ট বিফোর দিল্লি ক্যাবিনেট মেক্স এনি ডিসিশন। তো ক্যাবিনেট কোনো একটা ডিসিশন নেওয়ার আগে তারা যেন পারমিশন নেয়, লেফটেন্যান্ট গভর্নরের পারমিশন নেয় এবং তার অনুমতি নেয়। তাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে।
এখানে লেফটেন্যান্ট গভর্নরকে, মানে সেন্ট্রালের পাওয়ারটাকে আরো বাড়ানো হচ্ছে, রাজ্যের যে পাওয়ারটা, অ্যাসেম্বলির যে পাওয়ারটা আছে সেটাকে কাটেল করা হচ্ছে, করে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারটা দিল্লির উপরে বেশি ইম্পোজ হচ্ছে এই বিলটার মাধ্যমে। দ্য ড্রাফট বিল প্রপোজেস টু অ্যামেন্ড আর্টিকেল 21, 24, 33, 44 অফ দ্য 19, এটা মনে রাখতে হবে না, 1991 অ্যাক্টের এই আর্টিকেল গুলো অ্যামেন্ড করার কথা বলেছে, জিনিসগুলো করবে বলেছে। মানে লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বা পরোক্ষভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা এক্ষেত্রে কি করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। এবং দিল্লির যে রাজ্য সরকার, দিল্লির যে স্টেট গভর্নমেন্ট বা স্টেট অ্যাসেম্বলি আছে তার ক্ষমতা কমানো হচ্ছে, ঠিক আছে, এই বিলটার মাধ্যমে। এটা খুব বিতর্কিত বিল হয়েছিল, এটা নিয়ে খুব আন্দোলন শুরু হয়েছিল। যেহেতু দিল্লিতে সরকার মানে আবার কেজরিওয়াল সরকার গঠন করে, ঠিক আছে, আম আদমি পার্টি, তো সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্টি পর্যদস্ত হয়। তো সেই জন্য বিতর্কতা হচ্ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু আহ ভোটের মাধ্যমে পারলো না দিল্লি দখল করতে, তারা সেন্ট্রাল পাওয়ার খাটিয়ে এইগুলো দিল্লির ক্ষমতাকে, দিল্লির যে রাজ্য সরকার আছে তার ক্ষমতাকে কাটেল করার চেষ্টা করছে। এই জন্য এই বিলটা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছে, ঠিক আছে। দ্য ইউনিয়ন, দিল্লি নিয়ে যেটা পরীক্ষা আসে, অনেকবার এসছে, দ্য ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি। দিল্লি ইজ আ ইউনিয়ন টেরিটরি উইথ আ লেজিসলেচার। দিল্লি আমরা জানি একটা ইউনিয়ন টেরিটরি ভারতবর্ষের, এবং যার একটা লেজিসলেচার বা অ্যাসেম্বলি, স্টেট অ্যাসেম্বলি আছে। ইট ওয়াজ স্টাবলিশ ইন 1991। কত সালে দিল্লি লেজিসলেচারটা তৈরি হয় বা ইউনিয়ন টেরিটরিটা দিল্লি কবে, এই দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা কবে তৈরি হয় বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি কবে হয় দিল্লি? 1991 সালে, আন্ডার আর্টিকেল 239 A of the Constitution, inserted the 1991 Constitution, Article 69 Amendment Act। তাহলে কি হচ্ছে, এই যে 1991 সালে 69তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 69th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1991-এ দিল্লিটাকে ন্যাশনাল ক্যাপিটাল করা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট লস, দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ দ্য পাওয়ার টু মেক লস অন অল ম্যাটার্স এক্সেপ্ট পাবলিক অর্ডার, পুলিশ অ্যান্ড ল্যান্ড। এই তিনটে বিষয় বাদ দিয়ে, পাবলিক অর্ডার, দিল্লির পুলিশ, এবং ল্যান্ড, এই তিনটে বাদ দিয়ে দিল্লির বাদ বাকি সবকিছুর বিষয়ে, সবকিছু সাবজেক্টে ল বানানোর ক্ষমতা কিন্তু অ্যাসেম্বলির আছে, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলির, ঠিক আছে। এবং দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি 69তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1991 সালে তৈরি করা হয়েছে। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসছে, যেহেতু এই বিলটা খবরে আছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। 69 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1991 কি হচ্ছে, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসেবে আত্মপ্রকাশ করছে, ওকে। নেক্সট, যে লোকসভা passed the Arbitration and Conciliation Amendment Act 2021. The bill was passed by voiced vote on February 12, 2021. The Minister of Law emphasized India wants to be an excellent The Minister of Law emphasized India wants to be an excellent hub for arbitration. Therefore, the government has passed the bill and is working hard to make India an important hub for domestic and international arbitration. তো আরবিট্রেশন ব্যাপারটা কি? আরবিট্রেশন ইজ আ ফর্ম অফ এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। আরবিট্রেশনকে কি বলা হচ্ছে? এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। মানে এটা কি বলছে? আন্ডার দিস মেকানিজম ডিসপিউটস আর রিজলভ আউটসাইড দ্য কোর্ট। মানে কোনো দুজনের মধ্যে যদি ডিসপিউট হয়, সেক্ষেত্রে আমরা দুজন কোথায় যাব? কোর্টে যাই। কিন্তু কোর্টের আগে যদি ডিসপিউটটাকে মিটিয়ে ফেলা যায়, তাহলে কোর্টে গেলে আমরা জানি কোর্টের অনেক সময় সাপেক্ষ, যত কেস আছে তত পরিমাণ জাজ নেই বা তত পরিমাণ কোর্ট নেই, সেক্ষেত্রে কোর্টে যাওয়াটা সময় সাপেক্ষ, বিচার পেতে দেরি হয়। তো কোর্টের আগে কোনো একটা সরকারি অফিসে গিয়ে যদি আরবিট্রেশনটা, কোনো একটা বিতর্ক বা ডিসপিউটটা যদি মিটিয়ে ফেলা হয়, সেটাকেই বলা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। আর তার মধ্যে আরবিট্রেশন একটা প্রসেস। আরবিট্রেশন হলো একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন প্রসেস। আন্ডার দিস মেকানিজম ডিসপিউট ইজ রিজলভ আউটসাইড দ্য কোর্ট। কোর্টে না গিয়েই কোনো একটা ডিসপিউট রিজলভ করে দেওয়া হচ্ছে, সমস্যার সমাধান করা হচ্ছে। ডিসপিউট আর ডিসাইডেড বাই ওয়ান আর মোর পিপল কল আরবিট্রেটরস। এবং যারা এই ডিসপিউটটা শুনে ডিসাইড করবে কোনো কিছু, তাদেরকে বলা হচ্ছে আরবিট্রেটরস।
ইট ইজ ইউজুয়ালি ইউজ টু রিজলভ কমার্শিয়াল ডিসপুট। কোনো একটা টাকা পয়সা সংক্রান্ত বাণিজ্যিক কোনো ডিসপুট হলে সাধারণত কোর্টে না গিয়ে কোর্টের বাইরে সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়, স্পেশালি রিলেটেড টু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রানজাকশন। তাহলে ইন্টারন্যাশনাল যে কমার্শিয়াল ট্রানজাকশন গুলো হলে হয় একটা দেশের সাথে আরেকটা দেশের, একটা দেশের সংস্থার সাথে আরেকটা দেশের সংস্থার, একটা দেশের বিজনেসম্যানের সাথে আরেকটা দেশের বিজনেসম্যানের যে ট্রানজাকশন গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ট্রানজাকশন। সেই ট্রানজাকশনের ক্ষেত্রে এই যে এডিআর বা অল্টারনেটিভ ডিসপুট রিড্রেসাল যে প্রসেসটা আছে, রেজলিউশন যে প্রসেসটা আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটাকেই বলা হচ্ছে আরবিট্রেশন। এবং সেইটা করার জন্য লোকসভা একটা বিল পাস করেছে, আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। ঠিক আছে, এবার কি বলছে, দ্য মিনিস্টার অফ ল এমফাসাইজ ইন্ডিয়া ওয়ান্টস টু বি অ্যান এক্সেলেন্ট হাব ফর আরবিট্রেশন। ইন্ডিয়া বলছে যে তারা এই ব্যাপারটা আরবিট্রেশনের কাজটা খুব ভালোভাবে করতে চাইছে। Therefore, the government has passed the bill, সেই জন্য গভর্নমেন্ট এই বিলটা পাস করেছে, and is working hard to make India an important hub for domestic and international arbitration। এবং গভর্নমেন্ট খুব প্রচেষ্টা করছে যাতে করে ভারতবর্ষকে ইন্টারন্যাশনাল এবং দেশের মধ্যেকার বিভিন্ন বাণিজ্যিক ডিসপুট গুলোকে মিটিয়ে নেওয়ার একটা হাব বানানো যায়, একটা স্থান বানানো যায়। The Arbitration and Conciliation Amendment Bill 2021 involves domestic and international arbitration। এখানে দেশীয় এবং বিদেশের বা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ডিসপিউট গুলোকে রেজলিউশন করা হবে। ইট অলসো ডিফাইন্স দ্য ল ফর কন্ডাক্টিং মেডিয়েশন প্রসিডিওর্স, এবং কিভাবে মেডিয়েশন করা হবে, মধ্যস্থতা করা হবে দুটো দেশের মধ্যে ঝামেলায়, সেটাও তার জন্য ল বানাচ্ছে। ইট রিপ্লেসেস দ্য ডিক্রি কন্টেনিং দ্য সেম প্রভিশন ইস্যুড অন November 2020. The bill will amend 1996. The bill will amend 1996 Arbitration and Settlement Act। তাহলে এই বিলটা কে অ্যামেন্ড করবে? 1996 সালে আরবিট্রেশন এন্ড সেটেলমেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল, সেটাকে অ্যামেন্ডমেন্ট করে যাতে ভারতবর্ষকে এই আরবিট্রেশনের ক্ষেত্রে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হাব বানানো যায়, সেই জন্য এই বিলটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। তাহলে 1996 সালের এই বিলটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2021 সালে। আরবিট্রেশন এন্ড সেটেলমেন্ট অ্যাক্টটাকে লোকসভা অ্যামেন্ডমেন্ট করেছে 2021 সালে। কত সালের অ্যাক্ট সেটা? 1996। আর এমটিপি অ্যাক্ট কত সালের ছিল? এমটিপি যেটা আগে বললাম একটা অ্যাক্ট ছিল, ওটা কত সালের ছিল মনে আছে কারোর? এক্ষুনি করালাম, 1971 সালের ছিল এমটিপি অ্যাক্ট, 1971। সেটাকে 2020-তে অ্যামেন্ডমেন্ট করা হলো। আর এটা হচ্ছে আরবিট্রেশন এন্ড সেটেলমেন্ট অ্যাক্ট হচ্ছে 1996 এর, এবং সেটাকে করা হচ্ছে কত সালে? 2021 সালে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। রাজ্যসভা পাস্ট দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। ফেব্রুয়ারি 2021 সালে এই অ্যাক্টটা পাস করেছে, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দ্য বিল সিক্স টু রিপ্লেস দ্য ডিক্রি অফ মার্চ দ্য ক্যাডার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর and the civil servants of Arunachal Pradesh, Goa and Mizoram Confederation territories. The bill was introduced in the upper house, তাহলে রাজ্যসভাতে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। The bill will also increase the number of officers in union territories জম্মু কাশ্মীর and লে। এখানে আরো সরকারি অফিসারের সংখ্যা বাড়ানো হবে এই বিলের মাধ্যমে। After Article 370 of the region was revoked, জম্মু এন্ড কাশ্মীরের 370টাকে রিভোক করার পরে, বাতিল করার পরে, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 ওয়াজ পাসড। এই অ্যাক্টটা পাস করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা। অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট ওয়াজ প্রোমালগেটেড ইন 2019 এবং 2019 সালে এই অ্যাক্টটাকে তোলা হয়েছিল। দ্য 2019 অ্যাক্ট রিডিভাইডেড জম্মু অ্যান্ড কাশ্মীর ইনটু টু স্টেটস। তাহলে 2019 সালে কি করা হয়েছিল? জম্মু অ্যান্ড কাশ্মীরকে দুটো স্টেটে ভাগ করা হয়েছিল অন October 31, 2019, নেমলি জম্মু একটা, একটা কাশ্মীর, দুটোকে আলাদা, এই জম্মু কাশ্মীর একটা আর একটা হচ্ছে লাদাখ, এই দুটো ভাগে ভাগ করা হয়। আগে লাদাখ জম্মু কাশ্মীর মিলে টোটাল জম্মু কাশ্মীর ছিল। তাহলে 2019 সালে কি করা হচ্ছে? জম্মু কাশ্মীর মিলে একটা রাজ্য আর লাদাখকে আর একটা রাজ্য করা হচ্ছে, মানে ইউনিয়ন টেরিটরি করা হচ্ছে দুটোকে। ইট রিস্ট্রাকচার্ড দ্য এরিয়া অফ জম্মু অ্যান্ড কাশ্মীর which has always been part of the larger area of কাশ্মীর। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে কাশ্মীর বলা হচ্ছে, which is dispute between ইন্ডিয়া, পাকিস্তান এবং চায়না, যেটা আমরা জানি চায়না, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে একটা ডিসপিউটেড এরিয়া। ঠিক আছে, তাহলে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জম্মু অ্যান্ড কাশ্মীরে কি করা হচ্ছে? আরো বেশি পরিমাণ অফিসার নিয়োগ করা হচ্ছে। এবং 2019 সালে এই একটা, মানে জম্মু কাশ্মীরকে ডিভাইড করা হয়েছিল 370-কে
রিভোক করা হয়েছিল। এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে যেহেতু এইটা খবরে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দ্য হরিয়ানা স্টেট অ্যাসেম্বলি পাস্ট এ রাইট টু রিকল পঞ্চায়েত মেম্বার। ইউএসএ, ইউকে ইত্যাদি কান্ট্রিগুলোতে রিকল বলে একটা প্রসেস থাকে। রিকল প্রসেসটা কি? বলছে আমরা যখন কাউকে ভোট দিই, কোনো ভোট দিয়ে এমএলএ বা এমপি করি বা পঞ্চায়েতের মেম্বার করি, তখন আমরা তাদেরকে কিন্তু 5 বছরের আগে তাদেরকে কিন্তু আমরা নিজের ইচ্ছাতে হাঁটাতে পারি না। যদি সেই মেম্বার মারা না যান বা নিজের থেকে পদত্যাগ না করেন, সেক্ষেত্রে সাধারণ মানুষের হাতে তাকে তার পদ থেকে হাঁটানোর কোনো প্রসেস নেই। বাট ইউকে, ইউএসএ ইত্যাদি দেশগুলোতে রিকল বলে একটা প্রসেস হয়। সেই রিকলের মাধ্যমে সাধারণ মানুষ সেখানকার যে মানে কোনো একটা জেতা প্রার্থীকে, কোনো এমপি বা এমএলএ বা পঞ্চায়েত মেম্বার, তাদেরকে ডেকে তাদের আবার পুনরায় ভোট করাতে পারে। 5 বছর পরে করাতে হবে এমন কোনো ব্যাপার নেই। 2 বছর পরে দেখা যাচ্ছে সে কোনো কাজ করছে না, তখন সাধারণ মানুষ কিন্তু তাকে আবার ভোটের জন্য দাবি করতে পারে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় রিকল। ভারতবর্ষে এমন কোনো সিস্টেম নেই আমরা জানি, কিন্তু রিসেন্টলি হরিয়ানা যে স্টেটটা আছে, তারা অ্যাসেম্বলিতে একটা বিল পাস করেছে, সেটার নাম হচ্ছে রাইট টু রিকল পঞ্চায়েত মেম্বার বিল। সেখানে কি করা হয়েছে, যারা পঞ্চায়েতের মেম্বার তারা যদি কাজ না করে, সেক্ষেত্রে সেই পঞ্চায়েতের যারা সদস্য মানে পঞ্চায়েত অঞ্চলের যারা বাসিন্দা, তারা কিন্তু তাকে রিকল করে তার পুনরায় ভোট করে তাকে তার পদ থেকে সরাতে পারবে। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিল। উইথ দিস বিল দ্য পিপল ইন রুরাল এরিয়াস উইল গেট দ্য রাইট টু রিমুভ আ সারপঞ্চ বা মেম্বার। পঞ্চায়েতের মেম্বারকে তারা রিমুভ করতে পারবে অফ দ্য টু বডিজ ইভেন বিফোর দেয়ার টেনিওর ইজ ওভার। তাদের টেনিওর ওভার হওয়ার আগেই, মানে 5 বছর কমপ্লিট হওয়ার আগেই তাদেরকে কিন্তু কি করতে পারবে, রিমুভ করতে পারবে। দ্য বিল প্রপোজড অ্যান 8% রিজার্ভেশন টু দ্য মোর ডিসঅ্যাডভান্টেজ অ্যামং দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবং সেক্ষেত্রে এই বিলের মাধ্যমে 8% রিজার্ভেশন করা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ ক্লাসের জন্য। ইট উইল এনহ্যান্স দ্য পার্টিসিপেশন অফ ওমেন ইন দ্য 3 tier পঞ্চায়েতি রাজ সিস্টেম and allows 50% reservation to them in গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি and জেলা পরিষদ। এবং সেখানে 50%-এর বেশি মহিলাদের রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে 8%-এর বেশি ব্যবস্থা করা হয়েছে ওবিসিদের জন্য, এবং 50%-এর বেশি মহিলাদের পার্টিসিপেশন বাড়ানো হয়েছে পঞ্চায়েতের 3টে স্তরে। কি কি স্তর হয় পঞ্চায়েতের? নিচের স্তর হচ্ছে একদম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তার উপরে থাকে মিডিলে পঞ্চায়েত সমিতি, একদম উপরে থাকে জেলা পরিষদ। ঠিক আছে, এই 3টে ক্ষেত্রেই ওমেনদের 50%, মোর দ্যান 50% পার্টিসিপেশনের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিল, এটা ইম্পর্টেন্ট একটা স্টেপ বাই হরিয়ানা স্টেট টুয়ার্ডস ডেমোক্রেসি। রাজ্যসভা পাস্ট 3 লেবার কোডস। খবরে ছিল আমরা জানি, 3টে লেবার কোড পাস করা হয়েছিল। 3টে সেই নিয়ে খুব বিতর্ক হয়েছিল আমাদের দেশে। ঠিক কৃষি বিলটা পাস হলো তার আগেই, বা কৃষি বিল হলো তার পরে বা আগে হয়েছিল আমরা জানি। এই লেবার কোড নিয়েও খুব বিতর্ক হয়েছিল। তো লেবার কোড এরকম 3খানা পাস হয়েছে 2020 সালে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, নামগুলো আমাদের মনে রাখতে হবে। কোড অন অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড 2020, আর সোশ্যাল সিকিউরিটি কোড 2020। এখানে কি হয়েছে, মার্জিং 24 সেন্ট্রাল লেবার লস ইন আ মেজর বুস্ট টু লেবার রিফর্মস। টোটাল 24 লেবার ল ছিল, সেই লেবার লস গুলোকে এই 3টের মধ্যে, এই 3টে কোডের মধ্যে মার্জ করে দেওয়া হলো। মানে এতগুলো ল ছড়িয়ে ছিটিয়ে আর থাকবে না, এই 3টে ফাইলের মধ্যে থাকবে। সেই জন্য এগুলোর নাম হচ্ছে লেবার কোড। দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গভর্নমেন্ট এনডিএ হ্যাজ নাও মার্চ 29 সেন্ট্রাল লস। তাহলে 24 সেই 3টেকে এই 3টের মধ্যে ঢোকানো হয়েছে। 24টা লকে ঢোকানো হয়েছে এই 3টে বিলের মধ্যে। আর বাদ বাকি 5টা ল পড়েছিল, সেগুলোর জন্য আগস্ট 2019 সালে একটা অ্যাক্ট পাস হয়েছিল, একটা বিল পাস হয়েছিল, সেটার নাম হচ্ছে দ্য ওয়েজ কোড। দ্য ওয়েজ কোড, সেই ওয়েজ কোডের মধ্যে কিন্তু বাদ বাকি 5টাকে ঢোকানো হয়েছিল। তাহলে টোটাল এখানে 24টা এই 3টের মধ্যে, আর এটার মধ্যে ওয়েজ কোডের মধ্যে 5টা, টোটাল 39টা লকে এই 4টে কোডের মধ্যে, 4টে লেবার কোডের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো প্রথমে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, এটা কি বলছে, নিউ কন্ডিশন ফর লিগাল স্ট্রাইক। মানে স্ট্রাইক করার ক্ষেত্রে যারা হচ্ছে লেবার, তারা স্ট্রাইক করে যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয়, সেই স্ট্রাইকের ক্ষেত্রে বা যে ধর্মঘট করে, সেক্ষেত্রে নতুন কিছু প্রভিশন নিয়ে এসছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। নো পার্সন এমপ্লয়েড ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট শ্যাল গো অন স্ট্রাইক উইথাউট 60 ডে নোটিশ। 60 দিনের আগে নোটিশ দিতে হবে। যদি কেউ, কোনো কর্মচারী বা কোনো লেবার যদি তার মালিকের বিরুদ্ধে স্ট্রাইক করতে চায়,
সেক্ষেত্রে তাকে 60 দিন আগে মালিককে একটা নোটিশ দিতে হবে যে আমি স্ট্রাইক করতে চলেছি অমুক তারিখ। তাহলে এই 60 দিনের একটা ডেডলাইন আনা হয়েছে। And during the pendency of proceedings before a tribunal and 60 days after the conclusion of such proceedings, earlier such restriction applied only to public utility services. যাই হোক, আমাদের এইটা মনে রাখলেই হবে, 60 দিনের আগে নোটিশ দিতে হবে, এটা করা হয়েছে। Raise the threshold for requirement of a standing order. Rules of conduct for workmen employed in the industrial establishment from the existing 100 to 300 workers. তাহলে আগে 100 জনের বেশি যেখানে কাজ করতো, 100 জনের বেশি কাজ করতো, সেখানে এই নিয়মগুলো মানে লাগু হতো। এখন সেটা করা হয়েছে যেখানে যেসব সংস্থায়, যেসব ইন্ডাস্ট্রিতে 300 জনের বেশি লেবার থাকবে, সেসবের ক্ষেত্রে এটা এই নিয়মগুলো লাগু হবে। মানে 300 জনের কম যদি লোক কাজ করে কোনো ইন্ডাস্ট্রিতে, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো কার্যকর হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে স্ট্রাইক করতেও পারবে না। 300 জনের বেশি যেখানে কাজ করছে সেখানেই একমাত্র এইসব নিয়মগুলো লাগু হবে। সেখানে 60 দিন আগে, 60 দিন আগে তাকে নোটিশ দিতে হবে যে স্ট্রাইক করব। রিস্কিলিং ফান্ড, টু সেট আপ এ রিস্কিলিং ফান্ড ফর ট্রেনিং অফ retrenched workers with contribution of the employer of an amount equal to 15 days last drawn by the worker। 15 দিনের একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে বলা হয়েছে যারা হচ্ছে কাজ করবে তাদের জন্য।